সৈকত আহমদুল্লাহর কেবিনে বসেছিল চিফ কমান্ডার। উনি ইলহানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন। তুমি এত নিশ্চিতভাবে কথা কি করে বলতে পারছো? চিফ কমান্ডারের কথা শুনে ইলহান বলে, ছোটবেলায় একবার বন্ধুদের সাথে মিলে সিগারেট খেয়েছিলাম। শ্বশুরমশাই আমার দেখে নিয়েছিল, গালে ঠিক এই জায়গাটা মেরেছিল স্যার। আর আপনি বলছেন সে ড্রাগ পাচার করে? ওসব এজেন্টের কথায় ইলহান সাক্ষাৎ বিশ্বাসী নয়। নিজের গায়ের বা দিকে হাত রেখে থাপ্পড় মারার স্থানটা দেখালো ইলহান। তারপর কমান্ডারকে বিলাপের সাথে এই কথাটা বলল। কমান্ডার কোনো উত্তর দিল না। সৈকত আহমদুল্লাহ ইলহানকে বলে, আমি নিশ্চিত মুরালেন কিছু করেনি, কিন্তু ও নিজেকে নিরপরাধ প্ল্যান করার চেষ্টা করছে না তো? আপনারা তার কর্মী স্যার, গত 30 বছর ধরে তাকে চিনে আসছেন। গোটা জীবনে যে অসৎ কর্ম করেনি, কর্মজীবনের শেষে এসে এমনটা কিভাবে করবে? আর প্রসঙ্গ যদি হয় মুখখানা খোলার, তার একমাত্র কারণ সম্মান। শ্বশুর মশাই তার সম্মান নিয়ে বিন্দুমাত্র ছিনেমিনে খেলতে দেবে না। ইলহানের কথা শুনে সৈকত আহমদুল্লাহ সহমত পোষণ করে, কিন্তু কমান্ডার কিছু বলে না। ইলহান কমান্ডারের কাছে আর্জি জানায় মুরসালিন চৌধুরীর সাথে দেখা করেন। প্রথমে সে রাজি না হলেও পরে অনুমতি দিয়ে দেন। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখার হাতে মুরসালিন চৌধুরীর কেস দেওয়া হয়েছে। মুরসালিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার জন্য মিলিটারি বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ইলহান লেফটেন্যান্ট সৈকতের সাথে সেখানে এসেছে। প্রথমে ভেতরে যাওয়ার অনুমতি না পেলেও পরে অনুমতি দেওয়া হয়েছে। বেশ শুনশান এক কক্ষে বসে আছে ইলহান আর মুরসালিন চৌধুরী। দুটো চেয়ারে দুজন বসা, দুজনের মাঝে একটা টেবিল বিদ্যমান। মুরসালিন চৌধুরীর মুখে আগের সেই তেজ নেই, বেশ নির্জীব হয়ে গেছে একদিনেই। মুরসালিন চৌধুরীকে এই অবস্থায় দেখে ইলহানের মায়া হলো। প্রভার মুখটা সামনে ভেসে আসে। যদিও মুরসালিন চৌধুরীকে তার পছন্দ নয়, কিন্তু নিজের প্রেয়সীর জন্য তাকে এসব করতেই হবে, তাও গোপনে, প্রভার অজান্তে। ইলহান মুরসালিন চৌধুরীর দিকে কোমল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করে, কেমন আছেন? বরাবরের মতো এর বেশি কিছু ইলহানের থেকে আশা করেনি মুরসালিন চৌধুরী। ইলহানের প্রশ্নের জবাব না দিয়ে রুক্ষ কণ্ঠেই বলে, কেন এসেছো? ইলহান মুরসালিন চৌধুরীর কথা শুনে কপাল কুঁচকায়। সময় হাতে বড্ড কম, আলাপের সুযোগ পেয়েছে তাই ঢের বেশি। এই জন্য ইলহান সময়ের অপচয় না করে বলল, জামাই শেষ হলে যুদ্ধ পরে করব, আগে আপনি বলুন সত্যি কেন বলছেন না? আমি কাউকে মিথ্যা বলিনি তো। বেশ শক্তপোক্ত গলায় জবাব দিল মুরসালিন চৌধুরী। ইলহান মনে মনে ভাবল এই লোক জ্ঞানহীন জীবন পাড়ি দিবে, তবু মূর্ছা যাবে না। ইলহান জানে কোনো উত্তর পাবে না, তবু জিজ্ঞাসা করে, মিথ্যা বলেননি, কিন্তু কাউকে বাঁচাতে চাইছেন। এই অচেনা ব্যক্তিটাকেই আমি জানতে চাই। বাড়ি চলে যাও, প্রবার শরীর ভালো নেই। যে কয়দিন ছুটি আছে আমার মেয়ের যত্ন নাও, আমার জন্য চিন্তা করতে হবে না। ইলহানের বেশ রাগ হয় কথাগুলো শুনে। একেই তো বাঁচাতে এসেছে, তারপর আবার কথা শোনাচ্ছে। বেশ রকচটা গলায় ইলহান বলল, আপনি জেলে যান নাকি পাগলা করাতে চলে যান, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আপনার জন্য যদি আমার বউয়ের চোখে এক ফোঁটা পানি আসে, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিজের সারা জীবনের সঞ্চিত আত্মসম্মান হারিয়ে ফেলেছি। জীবনে আর কারো মুখোমুখি হওয়ার সাহস হবে না আমার। তোমার ফুফুর খেয়াল রেখো। মুরসালিন চৌধুরীর কণ্ঠে আকুল আবেদন প্রকাশ পেল। এর আগে ইলহানের সাথে এভাবে কথা হয়নি তার। ইলহান বেশ শান্ত গলায় জিজ্ঞাসা করে, সত্যিটা বলবেন না আপনি? মুরসালিন চৌধুরী জবাব দেয় না। শান্ত মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে গেল ইলহানের। ক্ষুব্ধ হয়ে বলল, ঠিক আছে, জেলে পৌঁছে মরুন, আমি ঢাকায় চলে গেলাম। কথাটা বলে মুহূর্তের জন্য দেরি করে না ইলহান, বাইরে চলে আসে। সৈকত সাহেব একজন অফিসারের সাথে কথা বলছিল। ইলহানকে বের হতে দেখে অফিসারকে বিদায় জানায় সে। ইলহানের কাছে এসে জিজ্ঞাসা করে, কিছু বলেছে? পরোপকারের ভূত চেপেছে মাথায়, কোনো প্রশ্নের উত্তর দেয়নি। কোনো পাপের ফলে হিসেবে যে এমন শৈশব কপালে জুটেছে, আল্লাহ মালুম। ইলহানের কথা শুনে সৈকত সাহেব হেসে দেয়। ইলহানকে তারপর শান্ত গলায় বলে, সিসিটিভি ফুটেজে তেমন কিছু দেখা যায়নি ইলহান। ইলহান ফাজলামো করা থামিয়ে বলল, আমি আপনার দেখতে চাই, সুযোগ আছে তো নাকি? সৈকত সাহেব রাজি হয়ে একজন লোকের সাথে ইলহানকে পাঠায়।
ইলহান খুব মনোযোগ দিয়ে শেষ দিনের ফুটেজটা দেখে। মূলত নিউ ইয়র্কের বন্দরে যেই কন্টেনার পাঠানোর কথা ছিল সেটাতেই ড্রাগস পাওয়া গিয়েছে, কিন্তু সুয়েজ বন্দর আর চট্টগ্রাম বন্দরের চুক্তির জন্য সেই কন্টেনার পৌঁছে যায় মিশরে। মিশরে ড্রাগস পাচার সম্পূর্ণ নিষিদ্ধ বলেই তারা পদক্ষেপ গ্রহণ করেছে। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজে শেষবার কন্টেনার লোড হওয়ার সময় মুরসালিন চৌধুরীকে দেখেছে। যেহেতু কন্টেইনার বহুবার চেক করা হয়, তাই আগের কারো উপর সন্দেহ করা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখার এক পর্যায়ে ইলহান কিছু সময়ের ফুটেজ পায়নি। সময়ের পার্থক্য খুব নগণ্য, যে কেউ আন্দাজ করতে পারেনি। তাই ছোট বিষয়টি ইলহানের নজরে আটকায়। সিসিটিভির দায়িত্বে থাকা লোকটির খুব নম্রভাবে ফুটেজের কপি আছে কিনা জিজ্ঞাসা করে। লোকটি দ্বিধাহীনভাবে ফুটেজের একটা কপি ইলহানকে ধরিয়ে দেয়। বেশ রাত হয়ে গেছে বলে পতেঙ্গাতে নেভাল বেস ক্যাম্পে যেতে হবে ইলহানকে। ঢাকায় ফেরা এখন সম্ভব নয়। সারাদিনে বহুবার প্রভা কল দিয়েছে ইলহানকে, কিন্তু ব্যস্ত থাকার জন্য কল ধরার সুযোগ পায়নি। নিজের জন্য বরাদ্দকৃত রুমটিতে গিয়ে প্রভাকে ভিডিও কল দেয় ইলহান। প্রভা কল ধরেই জিজ্ঞাসা করে, সারাদিন কই ছিলে? ইলহান নিজের ফোনটা পাশে রেখে নিজের ইউনিফর্ম পাল্টাতে পাল্টাতে বলে। রাতে খেয়েছিস? প্রভা বেশ বুঝে যায় ইলহান তার প্রশ্ন উপেক্ষা করছে, তাই ক্ষিপ্র কণ্ঠে বলে, তুমি কি লুকাচ্ছ সেটা না বললে আমি খাবো না। জাহাজের কাগজপত্র একটু সমস্যা হয়েছে, তাই ফিরতে পারবো না কিছুদিন। ইলহানের বাচন ভঙ্গি দেখে বিশ্বাস করে নেয় প্রভা, মুখে কিছু বলে না। ইলহান আবার খাওয়ার কথা জিজ্ঞাসা করতেই প্রভা খেয়েছে জানায়। তারপর ঘন্টাখানেক কথা বলে ফোন রেখে দেয় ইলহান। গোসল করে ঘুমিয়ে যায়। পরদিন সকালে ইলহানের মূল গন্তব্য হলো কুমিল্লা শহরে যাওয়া, যেই শিপিং এজেন্ট মুরসালিন চৌধুরীর সাথে ছিল এবং মিথ্যা সাক্ষী দিয়েছে তার জন্যই যাচ্ছে ইলহান। সৈকত সাহেবকে কালকে লোকটির কথা জিজ্ঞাসা করলে তিনি জানায় শিপিং এজেন্ট ইমার্জেন্সি ইস্যু দেখিয়ে ছুটি নিয়েছে। বিষয়টি সকলের নজরে ঘটকা লেগেছে। মুরসালিন চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞেসও করা হয়েছে, কিন্তু সে জবাব দেয়নি। এতে করেই ইলহানের মনে সন্দেহের বীজ চারাগাছে রূপান্তরিত হয়। কালক্রমে না দেখেই রওনা দেয় কুমিল্লার উদ্দেশ্যে। সারাদিন পেরিয়ে গেলে রাতের শুরুর দিকে শিপিং এজেন্টের বাড়ি পৌঁছায় ইলহান, কিন্তু গিয়ে তাকে পায়নি। তার বউ বলেছে সে চট্টগ্রামে আছে। কুলকিনারা না পেয়ে ইলহান পরদিন চট্টগ্রামে ফিরে আসে, কিন্তু কারো সাথে আর কথা হয়নি। এমনকি প্রভাকেও ফোনে কল দেয়নি। রাত্রিবেলায় ইরফান কল দিয়ে খবর নেয় ইলহানের, আর সেই সাথে মুরসালিন চৌধুরীর ঘটনা বলে দেয় ভাইকে। দেখতে দেখতে দিন গড়াতে থাকে। হুটহাট এখানে সেখানে যেতে হচ্ছে ইলহানের, কিন্তু কোনো প্রমাণ সে পায়নি। সিসিটিভি ফুটেজের সেই গায়েব হওয়ার ভিডিওটাই পারে সত্যের সন্ধান দিতে। গোয়েন্দা বিভাগে সিসিটিভির কথা জানানো হলে তারা লোডশেডিংয়ের দোহাই দিয়ে এড়িয়ে যায়। 10 দিন কেটে গেছে। মুরসালিন চৌধুরী নিজের দোষ স্বীকার করবে বলে জানিয়েছে, আর এই খবর ইলহান পর্যন্ত পৌঁছে দেয় সৈকত সাহেব। ইলহান শেষবারের মতো মুরসালিন চৌধুরীর সাথে দেখা করবে বলে ঠিক করে। আগের মতোই একটা কক্ষে দুজনে বসে আছে। ইলহানকে দেখে মুরসালিন চৌধুরীর কোনো ভাবাবেগ নেই। ইলহান নিজেই জিজ্ঞাসা করলো, কি চাচ্ছেন আপনি? আপাতত চাইছি তুমি এখান থেকে চলে যাও। ইলহানের দিকে তাকে বেশ শান্ত গলায় কথাটা বলে মুরসালিন চৌধুরী। ইলহান শুনে খুব বিরক্তি বোধ করে ফ্রুকুচকে জিজ্ঞাসা করে, বাড়ির কথা মনে পড়ে না আপনার? মুরসালিন চৌধুরী জবাব দেয় না। ইলহান জানে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই সে চলে যায়। রাতে নিজের কেবিনে এসে শুয়েছিল ইরফান। ইলহান হুট করে ফোনটা বেজে ওঠে। তার স্ক্রিনে প্রভার নামটা দেখে কেঁপে ওঠে। বেশ কদিন ধরে কথা হয় না তার সাথে প্রভার। নিশ্চয় এখন ঝগড়া শুরু করে দেবে এমনটাই ভাবে ইলহান, কিন্তু ফোন রিসিভ করতেই এমন কিছু হয় না। প্রভাকে বেশ চিন্তিত দেখালো। ইলহান জিজ্ঞাসা করে, কি হয়েছে? প্রভা বেশ কান্নার সুরে বলে, আম্মু এসেছিল। আব্বু নাকি অনেকদিন ধরে কল দেয় না, আমার সাথেও কথা হয়নি। তুমি কি আব্বুর সাথে দেখা করেছিলে? প্রভার কথা শুনে টনক নড়ে ইলহানের। মুরসালিন চৌধুরীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কারো সাথে তার যোগাযোগ নেই।
ইলহান প্রভাকে শান্ত করতেই বলে। আমি আজকেও দেখা করেছি, চিন্তা করিস না। ইলহানের কথা শুনে প্রভার চিন্তা কমে না। ইলহানকে বলে ফোন রেখে দেয়, নিজের মাকে কল দেবে বলে। ইলহান কল কেটে দেয়। মিনিট বাদেই আবার কল আসে ইলহানের ফোনে। প্রভার কল মনে করে ফোন হাতে নেয় ইলহান, কিন্তু আরহানের নাম দেখে চমকে যায়। আরহান তো তাকে কোনোদিন এমন সময় কল দেয়নি, তাই ভয়ে ভয়ে কল রিসিভ করে। ইলহান হ্যালো বলতেই অপর পাশ থেকে আওয়াজ আসে। ক্যাপ্টেন বলেছেন। ইলহান হ্যাঁ বলতেই আরহান এক নাগাড়ে বলতে শুরু করে। কাল একটু ইমার্জেন্সি, আমার সাথে দেখা করতে পারবেন ক্যাপ্টেন? খুব প্রয়োজন। আরহানের কথা শুনে ইলহান রাজি হয়, কিন্তু কারণ জিজ্ঞেস করতেই আরহান বলে কালকে দেখা হলেই কারণ বলবে। এ কথা বলে কল কেটে দেয় ইলহান। বেশ চিন্তিত ছিল সে, কিন্তু তার কারণ অজানা। মিনিট 5 বাদে ইলহানের ফোনে একটা লোকেশন আসে, সেখানে কালকে যেতে হবে তার। পতেঙ্গার একটা ছোট্ট ক্যাফেতে বসে আছে আরহান। ইলহানকে 10টা বাজে আসতে বলেছে। 10টা 10 বেজে গেছে, কিন্তু ইলহানের হদিশ নেই। আরহান ইলহানকে কল দিচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। 10:30 বাজে ইলহান ক্যাফেতে পৌঁছায়। ইলহানকে দেখে আরহান দাঁড়িয়ে যায়। ইলহান সালাম দিয়ে আরহানের অপর পাশে রাখা চেয়ারটায় বসে পড়ে। আরহান ঘর্মাক্ত অবস্থায় ইলহানকে জিজ্ঞাসা করে। ঠান্ডা কিছু অর্ডার করি ক্যাপ্টেন? ইলহান মাথা দুলিয়ে না করে বলে। কোনো জরুরি দরকারে ডেকেছো নিশ্চয়, তাড়াতাড়ি বলে ফেলো, খুব তাড়ায় আছে। নিজের রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে কথাগুলো বলে ইলহান। আরহান টেবিলের উপরে ইলহানের দিকে একটা পেনড্রাইভ এগিয়ে দেয়। ইলহান ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। এটা কি? আরহান ইলহানের মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। আপনার কাছে ঋণী ছিলাম ক্যাপ্টেন। ঋণ তো আর শেষ হবে না কোনো দিন, তাই চিন্তা করলাম চুরি করে আপনার না হয় একটা উপকার করি। তোমার প্রমোশন তোমার যোগ্যতায় তুমি পেয়েছো, আমি কিছুই করিনি, কিন্তু জরুরি ব্যাপারটা কি? ইলহানের কথা শুনে আরহান মৃদু হাসে। সে জানে ইলহান কখনো নিজের প্রশংসা মেনে নিবে না, তাই বলে। জাহাজের ফুটেজ আছে, দেখে নেবেন। ইনশাল্লাহ আপনার চিন্তার উপশম হবে। আরহানের থেকে বিদায় নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল ইলহান। নেভাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য বাসে চড়ে বসলো। বাস গন্তব্য যাত্রা শুরু করতেই ইলহান লেফটেন্যান্ট সৈকতকে কল দেয়। গোয়েন্দা অফিসের হেড অফিসারের সাথে দেখা করতে চায় সে। সৈকত সাহেব কালকে মিটিং রাখতে চাইলে ইলহান আজকের কথা বলে, কারণ মুরসালিন চৌধুরী যে কোনো সময় নিজের ওপর চাপা মিথ্যা অপবাদ স্বীকার করে নেবে। ফুটেজের কথা শুনতেই চমকে উঠল ইলহান। এর জন্যই তো 10 দিন ধরে পাগলের মতো ঘুরেছে সে, কিন্তু আরহান কি করে এটা হাতে পেল? একথা মস্তিষ্কে উৎপাত শুরু করে দিল। তার উপরে মুরসালিন সাহেবের তদন্তের কথা হেড অফিস ছাড়া কেউ জানে না। একথাই বা আরহান কি করে জানলো? ইলহান পেন ড্রাইভটার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করে। তুমি আর খোঁজ কোথায় পেলে? আল্লাহ সামনে এনে দিল, হাতে পাওয়া জিনিস আমি আর ফেলে দিলাম না। বেশ খোশ মেজাজে কথাগুলোর জবাব দিল আরহান, কিন্তু এই জবাব ইলহানের পছন্দ হয়নি। রুক্ষ গলায় বলে। ভনিতে না করে আসল কাহিনী বলে ফেলো। আরহান হাসি থামিয়ে বলে। আমার তো 2 মাস পরে জয়েনিং ছিল, কিন্তু জাহাজ দুর্ঘটনার জন্য আগেই আমার ফিরে আসতে হলো। তাই আগে জয়েনিং দেওয়ার জন্য পারমিট প্রয়োজন, আর সেটা কমান্ডার ইসহাক মির্জা দিয়ে থাকে আমাদের বন্দরে। আর আপনি তো সেটা জানেনই। আমিও কালকে গিয়েছিলাম, বেশ খানিকক্ষণ ওয়েটিংয়ে রাখা হয়েছিল আমাকে। আর আপনি তো জানেন আমি কত অধৈর্যশীল মানুষ, তাই আগেই কেবিনে গিয়েছিলাম। দরজা খোলা ছিল, কিন্তু একটা এমটি জাহাজের ক্যাপ্টেনকে দেখে ভেতরে যাইনি। বাইরে থেকে তাদের কথা শুনি, আর যা বুঝলাম মুরসালিন স্যার আর আপনাকে নিয়ে কথা হচ্ছিল। তাই মনোযোগটা আমার বেড়ে গেল। সেখান থেকে সব ঘটনা শুনলাম, আর ক্যাপ্টেন চলে যেতেই আমার ডাক পড়ে। আমি সুযোগ বুঝে পেন ড্রাইভ চুরি করে নিয়ে এলাম। টেবিলের উপরে ছিল, বেশ কষ্ট হয়নি। আরহানের কথা বলার ধরন দেখে হেসে দেয় ইলহান। বেশ আনন্দের সাথেই বলে। সাথে কি বলে তুমি জিনিয়াস? ইলহানের মুখে শোনা প্রশংসা বারবার আরহানের পছন্দের।
এরপর দুজনে বেশ কিছু সময় গল্প করে তারপর ইলহান চলে যায়। গোয়েন্দা সংস্থার হেড অফিসার কামরুল হাসানের কেবিনে বসে আছে ইলহান আর সৈকত সাহেব। ইলহান কামরুল হাসানের হাতে পেন ড্রাইভটি তুলে দেন। কামরুল হাসান ল্যাপটপে ভিডিও প্লে করে। সেখানে দেখা যায় কমান্ডার আশরাফ শিকদারের এমটি শিপের ক্যাপ্টেন নয়ন মাহমুদকে লাস্ট যেদিন জাহাজ বন্দর থেকে ছাড়া হয়েছিল তার 2 ঘন্টা আগে ভিডিও ফুটেজ এটি। শেষবার মুরসালিন চৌধুরী গিয়েছিল কন্টেইনার চেক করতে, তারপর মিনিট 3 ভিডিও পাওয়া যায়নি। আর এই 3 মিনিটের কোনো কন্টেইনারের বদলে দেওয়া সম্ভব নয় বলে অফিসাররা এই বিষয়টি এড়িয়ে গিয়েছিল। ইলহান যেদিন প্রথম মুরসালিন চৌধুরীর কথা জানতে সৈকত সাহেবের কাছে গিয়েছিল সেই দিন কমান্ডার কামরুল হাসানের সাথে তার দেখা হয়েছিল, কথাও হয়েছিল। কামরুল হাসানের কথা শুনে ইলহানের ভালো লাগেনি মোটেও, তাই সেদিন এড়িয়ে গিয়েছিল। কিন্তু মূল দোষী ছিল তারা দুজন। মুরসালিন চৌধুরী কন্টেইনার চেক করে চলে যাওয়ার পর কন্টেইনারের ড্রাগস রেখেছিল নয়ন মাহমুদ, যার সঙ্গে ছিল কমান্ডার কামরুল হাসান। এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল শিপিং এজেন্ট, কিন্তু তাকে বিভিন্ন হুমকি দিয়ে চুপ রেখেছিল কমান্ডার কামরুল হাসান। বিপত্তি ঘটল জাহাজ দুর্ঘটনার পর। মুরসালিন চৌধুরী সিদ্ধান্ত নিলেন নিউ ইয়র্কে যে কন্টেইনার যাওয়ার কথা ছিল সেই কন্টেইনার মিশরের মালিকানাধীন করা হবে। কিন্তু নিউ ইয়র্কে এই ড্রাগ সাপ্লাই করার কায়দা থাকলেও মিশরে তা নেই। 18 লক্ষ টাকা লস খেল কামরুল হাসান। কিন্তু যখন মিশর থেকে তদন্তের কথা বলা হয় তখন চিন্তায় পড়ে যায় সে। বিভিন্ন কৌশলে শিপিং এজেন্টকে ধমকি দিয়ে মুরসালিন চৌধুরীকে দোষী বানানো হয়। নয়ন মাহমুদ নিজে গিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট দিয়েছেন। সেই ফুটেজ দিতেই এসেছিল সে কমান্ডারের কাছে, কিন্তু ভাগ্যক্রমে সেটা আরহানের হাতে পড়ে যায় আর আরহান সেটা ইলহানের হাতে হস্তান্তর করে। ইলহান দেয় গোয়েন্দা সংস্থার হেড অফিসারের কাছে। পর্যাপ্ত প্রমাণ থাকায় মুরসালিন চৌধুরীকে নেভাল ক্যাম্পে সম্মানের সাথে পাঠানো হয়, কিন্তু ক্যাপ্টেন নয়নকে গ্রেফতার করায় বিরোধিতা করে সৈকত আহমদুল্লাহ। ইলহান কারণ জানতে চাইলে সৈকত আহমদুল্লাহ বলেন, পরশু একটি জাহাজ বন্দর ছাড়বে, ক্যাপ্টেন কে ছাড়বে এটা অসম্ভব। ইলহান জিজ্ঞাসা করে অন্য কোনো ক্যাপ্টেনের কথা, তিনি জানায় বন্দরে আর কেউ নেই। ইলহান আর উপায় খুঁজে পায় না, নিজেই মিয়ামি বন্দরের উদ্দেশ্যে রওনা দিবে জানায়। সেদিন রাতেই কামরুল হাসান আর নয়নকে গ্রেফতার করা হয়। বেশ রাত হয়েছে বলে ইলহান মুরসালিন চৌধুরীর সাথে দেখা করতে যায়নি। নিজের কেবিনে গিয়ে পোশাক পাল্টে প্রভাকে কল দেয় ইলহান। বেশ কয়েকদিন ধরে প্রভার সাথে কথা হয় না তার। প্রভা ঘুমিয়ে গিয়েছিল। ফোনের শব্দ পেয়ে উঠে যায়। ফোন রিসিভ করতেই গম্ভীর গলায় বলে, তোমার যে বউ আছে তোমার মনে আছে? অডিও কল দেওয়ায় ইলহান শুয়ে কানের কাছে ফোন নিয়ে বলে, একটাই তো বউ, তারা ভুলে গেলে কেমন চলবে? ফিরছো কবে? বেশ নরম গলায় কথাটা বলে প্রভা। ইলহান শুনে দ্বিধায় পড়ে যায়। পরশু চলে যেতে হবে, কিন্তু ঢাকায় যাওয়া সম্ভব নয়। আর প্রভার এই অবস্থায় ছেড়ে যাবে বলতেও মন চাইছে না, তাই স্বাভাবিকভাবেই বলে, জলদি আসবো, তুই নিজের খেয়াল রাখ। তোমায় খুব মনে পড়ছে। প্রভার কথা শুনে হেসে দেয় ইলহান। কি ব্যাকুল আবেদন তার। ইলহান বলে, মনটাকে বেঁধে রাখ। বারবার ছুটে পালিয়ে যায় যে। তাহলে আমাকে দিয়ে দে। ইলহানের কথা শুনে জোরে শ্বাস ছাড়ে প্রভা। আগের মতো করেই বলে, হৃদয় ছাড়া বাঁচবো কি করে? আমি আছি না, চিন্তা কিসের তোর? ইলহানের কথা শুনে হেসে দেয় প্রভা। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায় দুজনে। পরদিন সকাল 10টায় ইরফানের কল আসে ইলহানের ফোনে। ইলহান গাড়িতে ছিল, মুরসালিন চৌধুরীর সাথে দেখা করতে যাচ্ছে। ইলহান ফোন তুলে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে কি? ইরফান বলে, কাল মেসেজ দিয়েছিলে, কিন্তু চলে যাবে কেন সেটা বুঝিনি। ইলহান ইরফানকে সবকিছু খুলে বলে। ইরফান সব শুনে বলে, তুমি কবে যাবে? কালকে। সবাই প্রভার খেয়াল রাখিস, আমি জলদি ফিরে আসবো। কথাটা বলেই কল কেটে দেয় ইলহান। মিনিট 10 পর মুরসালিন চৌধুরীর অফিসে প্রবেশ করে। সালাম দিয়ে চেয়ারে বসে পড়ে সে। ইলহানকে দেখে অবাক হয়নি সে।
বরং সুন্দর করে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার কিছু কথা ছিল। ইলহান এই প্রশ্নে কি হতে পারে সেটা অজানা নয় মুরসালিন চৌধুরীর। স্বেচ্ছায় উত্তর করে সে। ফারহাদ, এর দুটো মেয়ে ছিল। আমি অস্বীকার করলে বেচারা বিপদে পড়ে যেত, তাই কিছু বলিনি। ইলহানের উত্তর আগে থেকেই জানা ছিল। সেদিন শিপিং এজেন্ট ফারহানের বাড়ি গিয়ে তার বউ আর বাচ্চাদের দেখেছে সে, তাই সে বলল, মেয়ে তো আপনারও ছিল, তাদের চিন্তা হয়নি আপনার? আমার মেয়েদের খেয়াল রাখার মানুষ আছে, কিন্তু ফারহাদের বাচ্চারা অনেক ছোট, খুব বিপদে পড়ে যেত ওর স্ত্রী। ইলহান দীর্ঘশ্বাস ছেড়েই বলে। দিল দরিয়া দিলরুবা আমার। খুব অস্পষ্ট স্বরে কথাটা বলল ইলহান, কিন্তু মুরসালিন চৌধুরী ভাবাবেগ প্রকাশ করে না। টেবিলে ড্রয়ার থেকে একটা কাগজ বের করে ইলহানের দিকে এগিয়ে দেয় সে। ইলহান কাগজটা পড়ে মুরসালিনের দিকে ফিরিয়ে দেয়। মুরসালিন চৌধুরী ভ্রুকুচকে বলে, কি হয়েছে? কর্মজীবনের শেষ বেলা আপনার। আমার পদত্যাগ নিয়ে চিন্তা করে লাভ নেই। চাকরি আমি ছাড়ব না। কাজের প্রতি বহু মহব্বত আমার। মুরসালিন চৌধুরী কাগজটা ড্রয়ারে রেখে জিজ্ঞাসা করে, আর আমার মেয়ে? সে তো সবার ঊর্ধ্বে। কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে কথাটি বলে ইলহান। মুরসালিন চৌধুরী কিছু বলে না, কিন্তু মনে মনে অনেক খুশি হয়। ইলহান আবার বলে, কালকে যেতে হবে। শুনেছি। আজ তাহলে আসে। বিদায় নিয়ে চেয়ার থেকে উঠে যায় ইলহান। মুরসালিন চৌধুরী পেছন থেকে ডেকে বলে, ও আর সাথে দেখা করে যাবে না? ইলহান কাঁধ ঘুরিয়ে বলে, ফিরিলে আবার দেখে নেব। এবার না হয় শূন্য বকিয়ে চলে যায়। আর সময় ব্যয় করে না ইলহান, নিজের ক্যাম্পে চলে যায়। কালকে সারা বিকেলে কল দিয়েও প্রভার সাথে কথা হয়নি ইলহানের। রাতেও কল ধরেনি। আজকে সকাল 10টায় জাহাজ ছাড়বে। প্রভার কথা খুব মনে পড়ছে ইলহানের। সকাল 7টায় বন্দরে যায় ইলহান। কাজ করছিল জাহাজের কন্টেইনার লোডের সময়। হুট করে একজন নাবিক এসে ইলহানকে বলে, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে ক্যাপ্টেন। ইলহান ছেলেটিকে বলে। তুমি যাও, আমি আসছি। মিনিট 10 পর ইলহান জাহাজ থেকে বেরিয়ে বন্দরের খোলা মাটিতে পা রাখে। দূরে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখে চমকে যায় ইলহান। এমন সময় এমন কারো উপস্থিতি সে মোটেও কাম্য করেনি। সূর্যের কমলা রোদের দেখা মিলতেই নতুন দিনের সূচনা হয়। ইলহান ব্যস্ত ছিল জাহাজের কাজে। নাবিকের কথা শুনে মাঠের মতো ফাঁকা বন্দরে চলে এলো। সামনেই দেখতে পেল লাল শাড়ি পরা এক রমণীকে। এক মুখ তার চেনা, যাকে জল্পনা কল্পনার মাধ্যমে নিজের হৃদয়ে স্থান দিয়েছে ইলহান, আর তার একমাত্র প্রিয়তম স্ত্রী অনুপ্রভা। পাশেই দাঁড়িয়ে আছে ইরফান। দুজনের উপস্থিতি মোটেও কাম্য করেনি ইলহান। প্রভা আর ইরফান দাঁড়িয়েছিল দেখে ইলহান এক পা করে সামনে এগোয়। লাল শাড়ি, খোলা চুল, কানে ঝুমকো, গলায় স্বর্ণের চিকন চেইন। এই রূপে আগে প্রভাকে দেখেনি ইলহান। ইলহান প্রভার সামনে দাঁড়িয়ে প্রভাকে কিছু বলল না। ইরফানের দিকে তাকিয়ে বলল, এখানে এসছিস কেন? ইরফান একবার প্রভার দিকে তাকায়। প্রভা ইলহানের দিকে তাকিয়ে আছে, দেখে ইলহানের দিকে তাকিয়ে বলে, তুমি ফোনে যা যা বলেছ আপু সব শুনেছিল, তাই জেদ ধরেছিল আসার জন্যে। আমি উপায় না পেয়ে নিয়ে এসেছি। ইলহান প্রভার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। প্রভার ঠোঁট কাঁপছে, চোখে অশ্রু বিদ্যমান। মনে হচ্ছে এখনই ঠোঁট ভেঙে কেঁদে দিবে। প্রভা আর ইরহানকে একা ছেড়ে দেওয়ার জন্য ইরফান বলল, আমি ফুপার সাথে দেখা করে আসি, তোমরা কথা বলো। কথাটি বলেই ডান দিকে হাঁটা শুরু করে ইরফান। ভুল পথে যেতে দেখে ইলহান ডেকে বলে, বাদিক দিয়ে সোজা যা, দেখবি সেখানেই আছে। ভাইয়ের কথা শুনে ইরফান সেই পথের দিকে গেল। ইলহান প্রভাকে জিজ্ঞাসা করলো, এখানে এসছিস কেন? খুব মনে পড়েছিল আমার কথা। আমায় কষ্ট দিয়ে খুব শান্তি পান আপনি, তাই না? কথাটা বলার সময় প্রভার ঠোঁট কাঁপছিল, চোখে পানি চিকচিক করছে। ভোরের আলোতে প্রভার মুখে আপনি শুনে ইলহান বুঝে যায় বড় এক গোলমাল বাঁধিয়ে ফেলেছে সে। বউয়ের রাগ ঠান্ডা করতে বলে, এখন না গেলে পরে ফিরতে দেরি হয়ে যাবে, আর আমি চাই না কেউ আমার মেয়েকে আগে কোলে নিক। ইলহানের এতটুকু কথাই যথেষ্ট ছিল প্রভার রাগ কমানোর জন্য। প্রভা শান্ত মুখশ্রীতে চেয়ে রইল ইলহানের দিকে।
ইলহান বলল। বন্দর ঘুরে দেখবে? আয়, যাই আমার সাথে। ইলহান প্রভার হাত ধরে সামনের দিকে নিয়ে গেল। বিশাল বড় জাহাজ বাঁধা রয়েছে সমুদ্রের তীরে। আগে মুভিতে দেখেছে, আজ বাস্তবে দেখে নিল। প্রভা আর সামনে আগায় না, ইলহানের হাত টেনে ধরে। প্রভার দিকে ফিরে ইলহান ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? ফ্লাইটের টিকিট পায়নি বলে দীর্ঘ 10 ঘন্টা বাস জার্নি করতে হয়েছে প্রভা আর ইরফানের। প্রভার ক্লান্ত মুখে জিজ্ঞাসা করলো, তুমি আমার ফোন দিয়ে একবারও জানাওনি কেন? ইলহান ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি জানাবো? আব্বুর কথা, তোমার যাওয়ার কথা। জেনে কি করতে? তোমার সাথে একটু বেশি সময় কাটাতে পারতাম। প্রভার সহজ স্বীকারোক্তি শুনে হেসে দিল ইলহান। হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, এত ভালোবাসিস? আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাকি? ইলহানের থেকে চোখ সরিয়ে নিল প্রভা। বন্দরে কর্মরত কর্মীদের দেখে নিল সে। ইলহানের প্রভাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, কিন্তু আশেপাশে মানুষ থাকায় ইচ্ছেটা মাটি চাপা দিয়ে দিতে হলো তার। বলল, চিন্তা করিস না, দ্রুত ফিরে আসবো। প্রভা দীর্ঘশ্বাস ছেড়ে ইলহানের দিকে তাকিয়ে বলল, কতদিন লাগবে? 4 মাস। ইলহানের কথার জবাব দেয় না প্রভা। নীল সমুদ্রের দিকে চেয়ে রইল সে। প্রভাকে নিশ্চুপ দেখে ইলহান বলল, কিছু বল। অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে এসো। বাতাসে চুল উঠছিল প্রভার। ইলহান কানের পিছে চুল গুজে দিয়ে বলল। তোকে এই সাজে দেখে যেতে ইচ্ছে করছে না। প্রভার মন চাইল ইলহানকে বাধা দিতে, কিন্তু কোনো লাভ হবে না জেনে কিছু বলল না। ইলহান ঘন্টাখানেক সময় প্রভার সাথে কাটালো। বন্দর ঘুরিয়ে দেখালো সে। 9:30টার সময় ইরফানকে কল দিয়ে আসতে বলল। ইরফান আসতেই ইলহান বিদায় নিল দুজনের থেকে। জাহাজের ডেকে উঠে গেল। তারপর প্রভা চেয়ে রইল জাহাজের পানে যতক্ষণ না জাহাজ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তারপর নিজের বাবার সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সময় আর নদী স্রোত কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু প্রভা দিনের পর দিন ইলহানের জন্য অপেক্ষা করে যাচ্ছে। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। ইলহানের কোনো হদিশ নেই। নেটওয়ার্ক নেই বলে বাড়িতে কল ফিতে করতে পারেনি ইলহান। এই কয় মাসে মাত্র 2 দিন কথা হয়েছিল বাড়িতে। প্রেরণার প্রেগনেন্সির সারে প্রভার প্রেগনেন্সির 8.5 মাস। শরীরটা বেশ ফুলে গেছে। আজকাল হাত পা বেশ ব্যথা করে প্রভার। বিছানায় শুয়ে ছিল বিকেলবেলা। এমন সময় প্রেরণা এসে বলল, আপা চলো ছাদে যাই। প্রভা শোয়া অবস্থায় না করলেও প্রেরণা জোর করে ছাদে নিয়ে গেল প্রভাকে। বেশ কিছুক্ষণ দোলনায় বসে ছাদ বিলাস করার পর প্রভাকে প্রেরণা বলল, আপা তুই থাক, আমি কফি বানিয়ে নিয়ে আসি। প্রভার মাথা ব্যথা করছিল বলে না করলো না প্রভা। প্রেরণা দরজার দিকে পা বাড়ালো আর ইলহান দরজা দিয়ে ঢুকলো। প্রেরণা হাতের বুড়ো আঙুল ইশারা করে বোঝালো, বেস্ট অফ লাক। ইলহান প্রভার কাছাকাছি এসে পেছন থেকে চোখ আটকে ধরে। প্রভা দোলনায় বসা আর ইলহান দোলনার ডিজাইনের পেছনে দাঁড়ানো। প্রভা ইলহানের হাত স্পর্শ না করেই বলল, হাজার মানুষের ভিড়েও তোমাকে আমি চিনে ফেলবো, আমায় পরীক্ষা করে লাভ নেই। প্রভার কথা শুনে চোখ থেকে হাত সরাই ইলহান। দোলনায় প্রভার পাশে এসে বসে সে। প্রভাকে বলে, বুঝলে কি করে? তুমি ছাড়া আর কাউকে ছোঁয়ার সম্মতি আমি দেইনি। সেই সাহস তোর কোনো কালে হবে না। আমি করতেও চাই না। প্রভার কথা শুনে হাসলো ইলহান। প্রভাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল একবার। বেশ স্বাস্থ্যবতী হয়েছে কদিনেই। ঢিলে ঢালা গোল জামা পরে আছে প্রভা। ইলহান তাকিয়ে আছে দেখে প্রভা বলল, আমায় এখন সুন্দর লাগে না তাই না? বেশ মোটা হয়ে গিয়েছি। তোকে কবে ভালো লাগতো আমার? ইলহানের গলায় বলা কথাটা কানে লাগলো প্রভার। ইলহান দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভালো। প্রভার চাহনি দেখে হাসে ইলহান। ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে চোখ ঝাপটা দিয়ে বলে, তোকে আমার ভাল লাগে না এই কথা, কিন্তু তোর চাইতে বেশি আর কাউকে ভাল লাগে না। ইলহানের কথার মানে বেশ ভালো করেই বুঝে যায় প্রভা। চোখ পিটপিট করে বলে, শয়তান লোক কোথাকার। হাসপাতালের করিডোরে বসে আছে সকলে। ইলহান তরতরিয়ে ঘামছে। প্রভার ওজন বেশ বেড়ে গিয়েছে, শরীর ভারী হয়ে গিয়েছে।
সকাল থেকেই পেট ব্যথা শুরু হয়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে। ডাক্তার দেখে বলল সিজার করা প্রয়োজন, তাই গর্ভাবস্থায় 9 মাস 6 দিনে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল প্রভা। ইলহানের ইচ্ছে অনুযায়ী মেয়েকে সর্বপ্রথম ডাক্তার এসে ইলহানের কোলে দিয়েছে। ইলহান 1 ঘন্টা ধরে মেয়েকে কোলে নিয়ে ঘুরছে, কাউকেই ধরতেই দিচ্ছে না। এই জন্য গাল ফুলিয়ে বসে আছে প্রেরণা আর মেহেরিন। অনেক চিৎকার চেঁচামেচির পর মেয়েকে ছাড়ে ইলহান। রাত 12টায় প্রভাকে বেডে শিফট করা হয়। স্যালাইন দেওয়া হয়েছে প্রভাকে। প্রভার চারপাশে সকলে হইচই করছে। ইউষা এসেছে। সকলেই মেয়ে নিয়ে ব্যস্ত। ইলহান প্রভার বিছানার কিনারায় বসে আছে ঘেঁষে। প্রভার হাতটা ধরে প্রভার চোখে চোখ রেখে বলে, বলেছিলাম না আমার মেয়ে হবে, দেখেছিস? ইলহানের কথা শুনে প্রভা শোয়া অবস্থায় বলল, দেখলাম। এখন কি আমার কান্না করা উচিত বলো? যত সব ঢং। ধমকের সুরে বলল ইলহান। প্রভা হেসে দিল। বেশি জোরে হাসার ফলে কাঁচা সিলিতে টান খায়। প্রভা মুখ কুঁচকে চিৎকার করে ওঠে। ইলহান তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? নিজের মেয়েকে গিয়ে দেখো গিয়ে। আমাকে পাত্তা দেওয়ার কারো সময় আছে নাকি? ইলহানের দিকে তাকিয়ে ইলহানকে জ্বালানোর জন্য কথাটা বলল প্রভা। ইলহান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বৌমার প্রায়োরিটি লিস্টে সবার আগে থাকে। ইলহানের কথা শেষ হওয়ার আগেই প্রেরণা প্রভার মেয়েকে নিয়ে আসে। খিদে পেয়েছে বলে কাছে, তাই প্রভার কাছে খাওয়াতে দিল প্রেরণা। ইলহান মেয়ের দিকে তাকিয়ে ইলহান বলল, নাম কি রাখবো রে? তোমার যা ইচ্ছে। আমার ইচ্ছে হলে গরু ছাগল যা ইচ্ছে রেখে দেবো নাকি? অ্যাডভাইস তো দিতে পারিস? বেশ রুক্ষ কণ্ঠে বলল ইলহান। প্রভা শান্ত গলায় বলল, ইলহান আর অনুপ্রভার মেয়ে ইপসিতা। সুন্দর না নামটা? যাচ্ছে তাই পছন্দ তোর, চয়েস বদলা। প্রভা ভ্রুকুচকে বলল। চয়েস বদল করলে তো আগে তোমাকে বদলাতে হবে। প্রভা মেয়েকে কোলে নিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলে। সাহস থাকলে বদলে দেখা। প্রভা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর জন্মে আর হবে না। ইলহানের ছুটি শেষ। প্রভাও খানিকটা সুস্থ। সন্ধ্যাবেলায় মেয়েকে কোলে নিয়ে বিছানার মাঝখানে বসে আছে প্রভা। ইলহান ঘরে ঢুকতেই নিজের মেয়ে আর বউয়ের মুখটা দেখে হেসে দিল। প্রভার চুলগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। ইলহান ড্রেসিং টেবিল থেকে একটা চিরুনি নিয়ে প্রভার পিছনে বসে। এলোমেলোভাবে ঘাড়ে পড়ে থাকা চুলগুলো হাতে তুলে খোপার বাঁধন আলগা করে দেয়। প্রভার মাথা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কি করছো? ইলহান প্রভার চুলে চিরুনি চালাতে চালাতে বলল, নিজের খেয়াল তো রাখবি না, তাই তুই আমার মেয়ের খেয়াল রাখ আর আমি তোর খেয়াল রাখি। 2 দিন পর তো চলেই যাবে। এত প্রেম দেখিয়ে লাভ কি? প্রভার কথা শুনে ইলহানের মন বিষাদে ছেয়ে যায়। তবুও রাগ করে না ইলহান। প্রভার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরেই ডাকে, অনু রে। ইলহানের কথার ফলে আগত বাতাস প্রভার কানে লাগে। মেয়েকে কোলে নেওয়া অবস্থায় কেঁপে ওঠে প্রভা। ইলহান আগের স্বরেই বলে, এত কষ্ট করে মেয়ে উপহার দিলে বলে শুক্রিয়া। কি চাইবে চেয়ে নে, না করবো না। হুট করে প্রভার রাগ চেপে বসলো ঘাড়ে। ইলহান বেশ জ্বালিয়েছে প্রভাকে, এখন প্রভার জ্বালানোর পালা। প্রভা মনের মধ্যে একরাশ দুষ্টুমি নিয়ে গম্ভীর স্বরেই বলল, বিচ্ছেদ চাই আমার, দিবেন? ইলহানের কান গরম হয়ে গেল। এমন কিছু প্রভা বলবে সে আশা করেনি। প্রভার মুখ কোলে থাকা মেয়ের দিকে সীমাবদ্ধ, তাই প্রভার ঠোঁটের কোণে থাকা হাসি ইলহানে নজরে পড়ে না। ইলহান শান্ত গলায় বলে, অন্য কিছু চেয়ে নে, বিচ্ছেদ নামক শব্দ আমার অজানা। ইলহান যে বেশ জব্দ হয়েছে তা বুঝতে পেরেছে প্রভা, তাই কোমল স্বরে বলে, কষ্ট চাই ইলহান ভাই, দেবেন আমায়? প্রভার কথা শেষ হতেই ডান হাতে প্রভার গলা আঁকড়ে ধরে ইলহান। ঘাড়ের কাছে ঠোঁট ছুঁয়ে বলে, সুখের ভালায় পা দিয়ে কষ্টের সন্ধান করছিস শোনো, তোকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো দেবেনটা কি আপনি? বিচ্ছেদ চাইলাম তাতেও আপত্তি, কষ্ট চাইলাম সেটাও দিতে পারবেন না। কিচ্ছু চাই না আমার। বেশ অনুযোগের সাথে কথাগুলো বলল প্রভা। ইলহান নরম গলায় প্রভার উত্তর দিল, বিচ্ছেদের বদলে পূর্ণতা দেব, কষ্টের বদলে সুখ দেব, ভালোবাসা দেব, প্রেমে বিনিয়োগ করব,
আর মুনাফা হিসেবে তুই আমার মেয়েকে একটা ভাই উপহার দিবি। ইলহানের বলা কথাগুলো শুনে লজ্জা পায় প্রভা। লাজুক স্বরে উচ্চারণ করলো, বেলাজ পুরুষ। প্রভার কথা শুনে হো হো করে হেসে দেয় ইলহান। প্রভার চুলে বেনি করে দিতে দিতেই বলে, লাজ লজ্জা থাকলে তোর কোলে আমার মেয়ে থাকতো কি করে? ইলহানের কথার জবাব দেয় না প্রভা। চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। চুল বেঁধে দিয়ে প্রভাকে ডেকে দেয় ইলহান। বলে, আমাকে আবার যেতে হবে রে। ইলহানের কথা শোনা মাত্রই প্রভার ঠোঁটের কোণে থাকা লাজুক হাসিটা সরে যায়। পিছু ফিরে ইলহানের মুখপানে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলে যার, আমি আটকে রেখেছি নাকি? দোয়া করিস এবার যেন মরে ফিরে। ইলহান। বেশ চিৎকার করে বলে প্রভা। ইলহান মেয়ের হাত ধরে বলে, কি? কিছু হতে দেব না আমি তোমায়। কি নিবিড় আবেদন প্রভার। ইলহান ঘুমান্ত মেয়ের দিক থেকে চোখ সরিয়ে ঘাড় ঘুরিয়ে প্রভার দিকে তাকিয়ে বলে, কি করবি তুই? তোমাকে বেঁধে রাখবো। প্রভার কথা শুনে ইলহানের কপাল কুঞ্চিত হয়। বেশ কৌতূহল তার মনের মধ্যে। প্রভা বুঝতে পেরেই বলে, সত্যি বলছি, তোমাকে আমি বেঁধে রাখবো। সমুদ্র তীরে নোঙর দিয়ে জাহাজ যেমন আটকে রাখে, ঠিক তেমনি আমি তোমায় আমার ভালোবাসা দিয়ে বেঁধে রাখবো।